আপনার আশপাশের যে কোনো পুকুর, ডোবা কিংবা বিলে আপনারা গোলাপি রঙের ফুলওয়ালা এই গাছটাকে তো অবশ্যই দেখেছেন। বাংলায় এই জিনিসটার নাম কচুরিপানা, ইংরেজিতে বলে ওয়াটার হায়াসিন্থ। কিন্তু জানেন কি, ভারতের পুকুরে ডালপালা মেলে ছড়িয়ে থাকা এই গাছটা কিন্তু আদতে ভারতের গাছই নয়। হ্যাঁ, একদম ঠিক শুনছেন। আজকের দিনে কচুরিপানা বলে যে জিনিসটাকে আমরা চিনি, সেটা কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের আগে ভারতে ছিলই না। ভারতের পুকুরে ফুটে থাকতো পদ্ম শালুকের মতো ফুল। অন্যদিকে কচুরিপানার আসল অরিজিন ছিল দক্ষিণ আমেরিকার অ্যামাজন রেইন ফরেস্ট। কিন্তু এখন প্রশ্নটা হলো, ব্রাজিলের অ্যামাজনের একটা গাছ হঠাৎ এভাবে ভারতে এসে ভারতের গাছগুলোকে ধ্বংস করলো কিভাবে? কচুরিপানার ভারতের আগমনের পিছনে ব্রিটিশদের কি ভূমিকা ছিল, আর এই পুরো বিষয়টার সঙ্গে কিভাবে কানেক্টেড ছিল জার্মানি? চলুন তাহলে আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক কচুরিপানার এই পুরো গল্পটা বিস্তারিত। এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের পিছিয়ে যেতে হবে 1896 সালে, যখন ব্রিটিশরা শখ করে এই ওয়াটার হায়াসিন্থ বা কচুরিপানাকে প্রথমবার ভারতে নিয়ে এসেছিল। এই ল্যাভেন্ডার নীল রঙের ফুল আর চকচকে পাতা দেখে মুগ্ধ হয়ে তারা এটিকে বাংলার রয়্যাল বটানিক্যাল গার্ডেনে সাজানোর জন্য নিয়ে আসে। আসলে কিন্তু এটা ব্রাজিলের অ্যামাজন রেইন ফরেস্টের গাছ, আর ইকোলজির ভাষায় এই গাছটাকে বলা হয় ইনভেসিভ স্পিসিস। কিন্তু সেই সময়ে কেউ এই ইনভেসিভ স্পিসিস নিয়ে মাথা ঘামাতো না। পুকুরে জলে নতুন একটা সুন্দর ফুল ফুটবে, এটাই ছিল সবার মূল আকর্ষণ। অ্যামাজনের জঙ্গলে পোকামাকড় আর বিষাক্ত ফাঙ্গাস এই গাছের বৃদ্ধি কন্ট্রোল করত। কিন্তু ভারতে এসে ন্যাচারাল শত্রুর অভাবে এই গাছ যেন একেবারে লাগাম ছাড়া হয়ে গেল। কিন্তু ব্রিটিশরা তো এই গাছটাকে শুধু ওই বটানিক্যাল গার্ডেনে লাগিয়েছিল, সেখান থেকে পুরো ভারতে ওই গাছটা ছড়ালো কিভাবে? সঠিক প্রমাণ না থাকলেও অনেকে বলেন কচুরিপানার এই ছড়িয়ে পড়ার পিছনে নাকি হাত রয়েছে জার্মানির। কিন্তু কিভাবে? চলুন এবার সেটাই জানা যাক। একটা সময় পর্যন্ত কচুরিপানা শুধুমাত্র একটা কি দুটো পুকুরেই সীমাবদ্ধ ছিল। তবে 1920-র দশকে ইন্টারন্যাশনাল ইকোনমিতে জার্মানির আগমনের পর খেলাটা ঘুরে গেল। সেই সময় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইনকামের একটা বড় সোর্স ছিল ভারতের জলাশয়গুলো। পাট শিল্পের জন্য এই পুকুরগুলোর দরকার পড়তো, এবং এই শিল্প থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বেশ ভালো টাকা ট্যাক্স রেভিনিউ কালেক্ট করত। জার্মানি ভাবলো, যদি এই ট্যাক্স রেভিনিউ সোর্সটাকে বন্ধ করে দেওয়া যায়, তাহলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ম্যাক্রো ইকোনমিকে বড় ধাক্কা দেওয়া যাবে। আর এটা করার জন্য তারা ব্যবহার করলো ওই কচুরিপানাকে। জার্মানি ভারতের সমস্ত পুকুরগুলোই কচুরিপানার বীজ ছেড়ে দিল। মাত্র 10 থেকে 15 দিনের মধ্যেই পুরো পুকুর কচুরিপানায় ঢেকে গেল। একবার কোনো পুকুর বা নদী কচুরিপানায় ঢেকে গেলে জলের নিচে আর সূর্যালোক পৌঁছতে পারে না, ফলে জলের অন্যান্য গাছপালা মরে যায়, অক্সিজেনের লেভেল কমে যায় এবং মাছ সহ অন্যান্য জলজ প্রাণীরা দমবন্ধ হয়ে মারা যায়, যার ফলে পুরো জলের ইকোসিস্টেমটাই ধীরে ধীরে ধ্বংস হয়ে যায়। আর জার্মানরা ঠিক এটাই চেয়েছিল। এই কারণেই একটা দীর্ঘ সময় পর্যন্ত এই গাছটাকে গ্রাম বাংলায় জার্মান পানা বলেও ডাকা হতো। পরিস্থিতি সেই সময় এমন জায়গায় চলে গেছিল যে 1936 সালে ইংরেজ সরকার আইন করে এই জিনিসটার উপর একটা ব্যান নিয়ে আসার পরিকল্পনা করে। কিন্তু একটা গাছের ওপর কি আর আইন লাগানো যায়? 1936 সালে বেঙ্গল ওয়াটার হায়াসিন্থ অ্যাক্ট নিয়ে আসার পরেও এই গাছটার ধ্বংসলীলা অব্যাহত থাকে, এবং পরবর্তীতে এই গাছটা ইন্টারন্যাশনালি পরিচিত হয় দ্য টেরর অব বেঙ্গল নামে। কিন্তু এই টেরর অব বেঙ্গল থেকে বাঁচার উপায়টা কি? আসলে এই কচুরিপানাকে দুনিয়া থেকে পুরোপুরি মুছে ফেলার কোনো প্রুভেন রাস্তা নেই। তবে বর্তমানে বিজ্ঞানীরা কচুরিপানা ব্যবহার করে বেশ কিছু ক্রিয়েটিভ সলিউশন বের করেছেন। আজকাল এই কচুরিপানা থেকে বায়োগ্যাস, সার, কাগজ এবং ফাইবার তৈরি করা হচ্ছে। এমনকি নোংরা জল পরিষ্কার করতেও একে কাজে লাগানো হচ্ছে। দক্ষিণ ভারতের বিভিন্ন গ্রামে এই কচুরিপানা দিয়ে ব্যাগ এবং অন্যান্য জিনিসপত্র তৈরি করা হয়, যেগুলো সেখানকার ইকোনমিকে কিছুটা হলেও বুস্ট করে। তাহলে বলুন, কচুরিপানার ভারতে আগমনের এই পুরো গল্পটা আপনাদের কেমন লাগলো? কমেন্ট করে অবশ্যই জানাবেন।